পরে কথা বলবো। তো যেহেতু এগুলো ট্রেডিশনাল ফার্ম, বা আমি ট্রেডিশনাল ফার্ম বেশি, ওই জন্য আমি ট্রেডিশনাল ফার্মেরটাই বলবো। আর সেমি ইন্টেন্সিভ ফার্মটাকে জাস্ট একটু টাচ করবো, যে সেমি ইন্টেন্সিভ ফার্মের সাথে ট্রেডিশনালের কিরকম ডিফারেন্স থাকে, জাস্ট ওই জিনিসটা একটু বলবো। তো আমি মনে করি এখানে মোস্টলি আপনারা যারা ফার্মিং করেন সবাই মোস্টলি ট্রেডিশনাল ফার্মিং হতে হতে পারে, যে 99% বা মোর দেন 99%। ট্রেডিশনাল ফার্মে যেহেতু আমাদের দেশের ফার্ম গুলো অনেক বড় বড়, আবার হাই টাইডের সাথে ওয়াটার লেভেলের, নদীতে যে জোয়ার আসে, জোয়ারের সাথে একটা রিলেশন আছে। আবার ফুল মুন নিয়মনের সময় যে জোয়ার হয়, ওই জোয়ারের সাথে রিলেশন আছে, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমার সময়। তো আবার সব জায়গাতে আবার ইলেকট্রিসিটি সাপ্লাই নাই, যেখানে আপনি পাম্প দিয়ে পাম্পিং করবেন, বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই ওইখানে আবার আপনি হয়তো ডিজেল ইঞ্জিন ইউজ করতে পারেন। তো যেগুলো বড় বড় ঘের, বা যেগুলো বড় বড় ট্রেডিশনাল ফার্ম, এই ফার্ম গুলাতে আপনি পানি ঢুকাবেন, অবশ্যই আপনাকে নেট দিয়ে পানি ঢুকাইতে হবে, মাস্ট বি। এটা হচ্ছে 200 মাইক্রনের নেট। ট্রেডিশনালি আপনারা যেভাবে ঢুকান, স্লুইস গেট থাকে, স্লুইস গেটের সাথে বড় বড় একটা এরিয়া থাকে, আপনারা যেভাবে ঢুকান আর কি, আমাদের দেশে যেভাবে প্রচলিত নিয়ম, যেমন ওইখানে জাস্ট দু তিনটা আপনারা লেয়ার দিতে পারেন, বা একটা লেয়ার, এটা যদি বড় করে করেন, যদি আপনার কাভার করে, এটা কোনো পার্মানেন্ট মেজারমেন্ট নাই, যে এটা আপনার কমন সেন্সের উপর, যে আপনার জোয়ারে কি পরিমাণে পানি ঢুকাতে পারে, যে পূর্ণিমার সময় মূলত পানিটা ঢুকানোর চেষ্টা করবেন পূর্ণিমার সময়, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি কস্টটা অনেকটা সেফ হবে, টাইডাল প্রেসারে পানিটা ঢুকবে। কিন্তু অবশ্যই আপনাকে নেট দিয়ে ঢুকাইতে হবে, যাতে ওইখানে কোনো রকমের ইয়ে ঢুকতে না পারে, রাক্ষসে মাছ বা ওই রকম কিছু ঢুকতে না পারে। যদি আপনার পুকুরে আগে থেকে রাক্ষসে মাছ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আগে ঢুকাবেন 30 সেন্টি মতো পানি ঢুকিয়ে, এরপরে কিছু ইয়ে দিবেন, যেমন রুটেনন বা টিসিড কেক, এগুলো দিতে পারেন, যাতে আপনার ওইখানে যদি কোনো আনওয়ান্টেড ফিশ থাকে, মানে যেটা আপনি আশা করেন না, ওই টাইপের মাছ যদি থাকে, 30 সেন্টি দেওয়ার পরে, যেমন আমার এখানে লেখা আছে যে, আমার এখানে বাংলাদেশে দেখা যায় যে স্নেল থাকে, সাধারণত স্নেল, যদিও আমার এখানে লাইম লেখা আছে, কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড 530 কেজি পার হেক্টর, কিন্তু এটা যদি এরকম স্নেল থাকে, তবে টোবাকো ডাস্টটা বেশি কাজ করে। টোবাকো ডাস্ট দিতে পারেন, এবং টিসিড কেক দিতে পারেন। তো টিসিড কেকটা সবসময় চেষ্টা করবেন, কারণ টিসিড কেকের যদিও এটা এক্সপেন্সিভ, কিন্তু টিসিড কেকের একটা সুবিধা হলো, এটা পরবর্তীতে আপনার পুকুরের ফার্টিলাইজার হিসাবে কাজ করবে। এটা আপনার খারাপ জিনিস না, যেটা পুকুরে থাকলেও এটি ফার্টিলাইজার সার হিসাবে কাজ করে, এবং প্লান্টন গ্রো করার জন্য সাহায্য করে। এখানে লেখা আছে টিসিড কেক 15 থেকে 30 ppm, এটা ডিপেন্ড করে আপনার স্যাফোনিনের পার্সেন্টেজের উপর। তার মানে 15 থেকে 30 কেজি পার কিউবিক মিটারে। প্রিকশন অ্যাপ্লাই মিনিমাম 7 to 10 days, অর্থাৎ 7 থেকে 10 দিন পর আগে, স্টকিং এর আর কি, মাছ দেওয়ার ছাড়ার আগে 7 থেকে 10 দিন আগে আপনি এটা ইউজ করতে পারেন। পানিতে ভিজানোর পরে 10-12 ঘন্টা রেখে, এরপরে এটা পানিটা ইউজ করবেন, ইয়াতে পানিটা দিয়ে দিবেন। আচ্ছা, পানি দেওয়ার এটা যখন পানিটা দেবেন, যদি কিছু থাকে তাহলে অবশ্যই মারা যাবে। এরপর আপনি ফুল পানি ঢুকিয়ে দেবেন, যেমন 4 মিটার বা 4.5, সরি 4 ফিট বা 4.5 ফিট আর 5 ফিট, যতটুকু পারেন, যেভাবে পারেন, এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আদারওয়াইজ এটা খুব টাফ আপনার এখানে মানে ভালো ইয়ে রাখা, মাছের সার্ভাইভাল ভালো পাওয়া খুবই টাফ। আপনি যদি 1.5 ফিট 1 ফিট বাংলাদেশে যেভাবে আছে ওইভাবে যদি করেন, তাহলে এগুলা আপনি যতই ভালো ফোনা দেন বা যত ভালো ম্যানেজমেন্ট করেন, এগুলো হবে না। কারণ আপনার যে লেভেলের পানি থাকে, ওই লেভেলের পানি ইয়ের সময় ওই লেভেলটাই গরম হয়ে যায়। টোটাল 1.5 ফিট যদি পানি থাকে, 1.5 ফিট গরম হয়,
বা 2 ফিটও যদি থাকে 2 ফিটে গরম হয়। কারণ এখানে ওয়াটার লেভেলটা এই জন্য মেনটেন করতে হয় যে সারফেসের মধ্যে 1.5 থেকে 1.5 ফিট বা 2 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট 1.5 ফিট মোস্টলি 1 থেকে 1.5 ফিট এটা প্রচন্ড রকমের গরম হয়। এরপরে আস্তে করে একটা লেয়ার থাকে, মিডলে একটা লেয়ার থাকে, ওই লেয়ারের গিয়ে টেম্পারেচারটা স্লোলি ডাউন হয় এবং পরে গিয়ে এটা একদম স্ট্রেটলি ডাউন হয়। তখন এখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট করে না খুব বেশি। তো ওই জন্য এখন আপনি যদি ওই 2 ফিট 1.5 ফিট পানি রাখেন তাহলে আপনার টোটাল বডিটাই গরম হয়ে যায়। আর আর যদি এটা হাইটটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাছগুলা যেই লেয়ারে গিয়ে যে লেয়ারে টেম্পারেচার সবসময় একই রকম থাকে আপনার পন্ডের, ওই পন্ডে এই লেয়ার গুলো প্রত্যেকটা নাম আছে। আমি জাস্ট আপনাদেরকে ওইগুলো বলতেছি না, এগুলো বললে আপনার অনেকের বুঝতে সমস্যা হবে। ওই জন্য আপনি মনে করেন যে এখানে 3টা লেয়ার থাকে আপনার পুকুরে, উপরে মাঝে নিচে। ওই নিচের লেয়ারটাই টেম্পারেচার অলমোস্ট সেম থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ চিংড়ি খুবই টেম্পারেচার সেন্সিটিভ। এটা এটা আমি আগেও বলছি, টেম্পারেচার যদি 0.03 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স হয় এটা কিন্তু চিংড়ি বুঝতে পারে। ওই জন্য টেম্পারেচার খুবই সেন্সিটিভ। আপনাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে ওয়াটার লেভেল। তারপর পানিটা ফিল আপ করে ফেলবেন ওই রকম 4 ফিট 4.5 ফিট বা 5 ফিট যতটুকু পারেন। করার পরে আপনাকে এখানে আমার এখানে যেভাবে দেওয়া আছে এই যে প্রোবায়োটিক্স এর ডোজ গুলা, এখানে আমার ডোজটা হলো 2 দিন 2 দিন ইন্টারভেলে 2 দিন ইন্টারভেলে অর্থাৎ 48 ঘন্টা পর পর প্রত্যেকটা একটা ডোজিং করতে হবে প্রোবায়োটিক্স এর ডোজ। এটা হলো এরকম যে যদি আপনার এরিয়াটা 1 হেক্টর হয়, সরি 1 একর হয়, এটা এখানে যেটা দেওয়া আছে এটা 1 একরের ডোজ। এখন প্রশ্ন হতে পারে, আপনাদের মনে হতে পারে যেন কেন আমি এতদিন দিব। এতদিন দেওয়ার পিছনে কারণ হলো আপনাকে আপনার পুকুরের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে আপনার পুকুরটা বায়োসিকিউর, অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার পরিমাণ আপনার পুকুরে অনেক বেশি বেড়ে যায়। ধরে নিলাম আপনি যে পানিটা ঢুকাইছেন ওই পানিটাতে ইয়ের পরিমাণ বেশি, মানে হার্মফুল ব্যাকটেরিয়া বেশি, মানে উপকারী ব্যাকটেরিয়া বেশি অপকারী ব্যাকটেরিয়া আছে। তো অপকারী ব্যাকটেরিয়া বেশি উপকারী ব্যাকটেরিয়া আছে। তাহলে আপনাকে এনিওয়ে অপকারী ব্যাকটেরিয়াটা কমাইতে হবে, উপকারী ব্যাকটেরিয়াটা বাড়াইতে হবে। এটা বাড়ানোর প্রসেস হলো ধরেন এটা তো হঠাৎ করে বাড়বে না, আজকে দিছেন আজকে কিন্তু বাড়বে না। এটা যদি ফিজিক্যাল যদি প্রোগ্রাম হইতো আর তখন আমি আপনাকে ড্রয়িং করে দেখাইতে পারতাম এটা আসলে কিভাবে বাড়ে। ধরেন আপনি আজকে দিলেন প্রোবায়োটিক্স, দেওয়ার পরে আপনাকে ওই আস্তে আস্তে ওরা ওই প্রোবায়োটিক্স যেগুলো দিছেন উপকারী ব্যাকটেরিয়া গুলা আস্তে আস্তে ওই অপকারী ব্যাকটেরিয়ার সাথে খাবার স্পেস সবকিছুর সাথে একটা কম্পিটিশন তৈরি করবে। তা আপনি যদি ডেইলি 1-2 দিন পর পর যখন এই ডোজিংটা করতে থাকবেন তখন দেখবেন যে ওই উপকারী ব্যাকটেরিয়াটা বেড়ে যাচ্ছে, আস্তে 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 বেড়ে যাচ্ছে এবং একসময় গিয়ে অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ আপনার পুকুরের মধ্যে পুরো ব্লুম হয়ে যাবে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ অসম্ভব রকমের বৃদ্ধি পাবে। এবং এটা যদি প্লেটিং করা হয়, একটা ব্যাকটেরিয়া কাউন্ট করা হয়, হয়তো 1-2টা কলোনি আপনার প্লেটের মধ্যে আসতে পারে, দেখবেন যে বাকি সবগুলো উপকারী ব্যাকটেরিয়ার কলোনি। তো এটা যখন হবে তখন এটার সাথে সাথে আরেকটা সুবিধা আছে, যেমন এখানে আমি বলছি যে রাইস ব্রান ইউজ করার জন্য রাইস ব্রান 1 একরের মধ্যে 6 কেজি, তারপরে ওয়াটার 100 লিটার, প্রোবায়োটিক 60 গ্রাম 60 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 1 কেজি 200 গ্রাম, তারপর ফার্মেন্টেশন 36-40 ঘন্টা। এটা এমনি জেনারেলি ফার্মেন্টেশন এটা 48 ঘন্টা, তবে আমি প্র্যাকটিস করি 36 থেকে 40 ঘন্টা। এই জন্য 40 ঘন্টা এটা আমি সেফ সাইডে থাকার জন্য 36 থেকে 40 ঘন্টা করি। অর্থাৎ এটা বাড়ানোর পর্যায়ে ইউজ করার আগে যেটা বাড়ানোর একটা কার্ভ থাকে, যে কার্ভটা এভাবে। তো 48 ঘন্টাটা হচ্ছে বাড়ার পিক, একদম পিকে চলে যায়।
পিকে গেলে এটা 48 ঘন্টা হয়। 48 ঘন্টা কিন্তু পরে এটা ডাউন হতে থাকে, গ্রোথটা ডাউন হতে থাকে। তা আমি হয়তো অনেক সময় আপনি কাজ করার সময় 48 ঘন্টাটা এক্স্যাক্টলি পারলেন না, হয়তো এটা 49 ঘন্টা হয়ে গেল, 50 ঘন্টা হয়ে গেল, তখন আপনার একটু ডিক্লাইনিং ইয়াতে চলে আসবে। ওই জন্য আমি সেই সাইডে গ্রোথ ফেজের মধ্যে এটা পুকুরে দিয়ে দিই, যাতে এটা কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। তো রাইস ব্রান কেন দিই? রাইস ব্রান সেটা আমি আপনাদেরকে আগেও বলছি যে ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা সাবস্ট্রেট লাগে, ফুড খাবার লাগে, আর হচ্ছে সাবস্ট্রেট লাগে। সাবস্ট্রেট হচ্ছে ব্যাকটেরিয়া গুলো যেটার মধ্যে অবস্থান করে, যেটার মধ্যে তারা বাস করে, হ্যাঁ, ওইটার মধ্যে বাস করে এবং ওইটার মধ্যে ওইখান থেকে তারা খাবার খায়। ফিট ফিট ওদের ব্যাকটেরিয়ার যে খাবারটা ওইখান থেকে নেয়। এটা এর মধ্যে এটা হলো রাইস ব্রানটা হলে বেস্ট। বেস্ট এর জন্য যে আমি সম্ভবত আগেও বলছিলাম যে একটা রাইস ব্রানের মধ্যে যে সারফেস এরিয়া থাকে, এই সারফেস এরিয়া 1 কেজি রাইস ব্রানের যে সারফেস এরিয়া থাকে, এই সারফেস এরিয়া একটা স্টেডিয়ামের সমান। পুরো একটা স্টেডিয়ামের সমান হচ্ছে এটা সারফেস এরিয়া। তো কি পরিমাণ আপনার ব্যাকটেরিয়াটা গ্রো করে সেটা আপনি বুঝতে পারেন যে আমি যদি রাইস ব্রান দিয়ে ফার্মেন্টেড করে ব্যাকটেরিয়াটি ইউজ করি, এটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাহলে আপনি যদি 1 একরে 6 কেজি দেন, তাহলে 6টা স্টেডিয়ামের সমান। আর আপনার জায়গাটা তো একটা স্টেডিয়ামের সমান, 1 একর হচ্ছে একটা স্টেডিয়াম। হ্যাঁ, একটা স্টেডিয়ামের আয়তন হচ্ছে 2200 স্কোয়ার মিটার থেকে 4000 স্কোয়ার মিটার। তাহলে আপনার একটা এক একরে আপনার জায়গা হলো একটা স্টেডিয়ামের সমান, বাট আপনি দিচ্ছেন 6টা স্টেডিয়ামের সমান সারফেস এরিয়া, অর্থাৎ 6টা স্টেডিয়ামের সমান এরিয়াতে আপনার ব্যাকটেরিয়া গুলো গ্রো করে মাত্র 60 গ্রাম। হ্যাঁ, তবে এটা দেখতে হবে যে আপনি যাতে ভালো কোম্পানির এই প্রোবায়োটিক্স গুলো ইউজ করেন। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। আপনি স্পেসিফিকেশন গুলো দেখবেন, এই ব্যাকটেরিয়া গুলার ইয়েগুলো দেখবেন, সোর্স গুলা দেখবেন প্রোবায়োটিক্স এর, এটা আসলে ভালো সোর্স কিনা, এসব কিছু দেখবেন। দেখে এটা 2 দিন 48 ঘন্টা পর পর আপনি 5টা ডোজ দিবেন। 5টা ডোজের ইয়াটা হলো যাতে আপনি কনফার্ম হন যে এখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলা প্রচুর পরিমাণ বেড়ে যাবে। তাহলে আপনার 5 দিনের মধ্যে লাগতেছে কত? 1 2 3 4 5 300 গ্রাম, অর্থাৎ 1 একরের মধ্যে মাত্র লাগতেছে শুধুমাত্র 300 গ্রাম প্রোবায়োটিক্স। এর মধ্যে আপনার পুরো পন্ডটাই প্রোবায়োটিক্স এর ব্লুম হয়ে যাবে, অর্থাৎ বেনিফিশিয়াল উপকারী ব্যাকটেরিয়া ব্লুম হয়ে যাবে। এতে সুবিধা কি? এতে সুবিধা হলো আপনার এই পন্ডটা যখন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে ভরে যাবে, তখন কিন্তু বাইরে থেকে কোনো কিছু আসলেও কিন্তু ওদের সাথে কম্পিটিশন ওখানে টিকবে না। যেমন ধরেন আপনি আপনার পুকুরটা একটা এরিয়াতে আছে, কিন্তু চারিপাশে দেখা যায় যে ট্রেডিশনাল ফার্ম বা ভালোভাবে ম্যানেজ করে না, ওখানে বিব্রিও আছে, বিভিন্ন ডিজিজ আছে। হ্যাঁ, তখন কিন্তু ওই সমস্ত পুকুর থেকে যদি আপনার পুকুরে কিছু আসেও, এরা কিন্তু ওই ধরেন বিব্রিও আসলো আপনার পুকুরে, এরা কিন্তু যেহেতু আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়ার ডেন্সিটিটা অনেক বেশি, কিন্তু ওরা ওইখানে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে বায়োসিকিউরিটি, অর্থাৎ আপনার পুকুরেই আপনাকে প্রটেক্ট করবে। অর্থাৎ সেটাকে বলা হয় পুকুর থেকে বায়োসিকিউরিটি। পুকুরের মধ্যে বায়োসিকিউরিটি না, বাইরে থেকে পুকুরে বায়োসিকিউরিটি না, পুকুর থেকে বাইরের দিকে বায়োসিকিউরিটি। এটা বেশি ইম্পর্টেন্ট। বাইরে থেকে যেটা বায়োসিকিউর করা হয়, এটা প্র্যাকটিক্যালি ইফেক্টিভ না। হ্যাঁ, করা হয়, এটা করতে হয়, বাট এটা ডিপেন্ডেবল না। এটা যদি এরকম হতো যে বাইরে থেকে আপনার নেট দিয়ে পটাশ, আমি এটা বলতেছি না যে নেট দিবেন না, নেট দিতে হবে, এটাও দিতে হবে, বাট আপনার কাছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা পানির মধ্যে গ্রো করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে আপনাকে করতে হবে মাস্ট। এটা যদি আপনি করেন, নেট যেমন আমাদের এখানে সাপ ব্যাঙ অনেক কিছু থাকে, বা অনেক সময় দেখা যায় যে কুকুর থাকে, এগুলোর জন্য আপনি প্রোটেকশন হিসাবে নেট দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ফানির যে প্রোটেকশন, এটা কখনো, এটা অবশ্যই আপনাকে প্রোবায়োটিক্স দিয়ে করতে হবে, এবং এটাই বায়োসিকিউরিটি। যেমন নিজে চিন্তা করে দেখেন যে আমাদের দেশে এরকম তো প্রচুর ঘেরা হয়, নেট দিয়ে ঘেরা হয়, পটাশ দেওয়া হয়, সবকিছু করা হয়, কিন্তু হারভেস্ট হয়? টিকে না, মাছ মারা যায়। তো নেট যদি রিয়েলি বায়োসিকিউরিটি ইয়ে করতো, নেট দিয়ে যদি রিয়েলি বায়োসিকিউরিটি মেনটেন করা যাইতো, তাহলে কিন্তু যত ঘেরে নেট দিয়েছে সবগুলো, সব না হলে মোটামুটি 80% ঘের তো সাকসেস হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। কারণ ওইখানে
আপনার বাইরে নেট দেন ঠিকই, কিন্তু ভিতরে এমন এমন কেমিক্যাল এগুলো ইউজ করেন যার কারণে আপনাদের ওইখানকার ফুলগুলোর যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলাকে আপনাকে ঘাট হিসাবে কাজ করবে, এগুলো কিন্তু আর থাকে না। এগুলো মারা যায়, মারা যাওয়ার কারণে আপনার পুকুরটি ইমব্যালেন্স হয়ে যায় এবং এগুলো পরে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। তাহলে আপনি এইটা এই 5 দিন তাহলে 48 ঘন্টা করে যদি হয় তাহলে 10 থেকে 12 দিন, 10 থেকে 12 দিনের মধ্যে আপনার প্রোবায়োটিক্স এর ডোজটা কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আপনি 60টা মিনিমাম 60টা ডোজ, 3 থেকে 4 ডোজ দেওয়ার পরে দেখবেন যে আপনার পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন গ্রো, জুপ্লাঙ্কটন গ্রো করবে। ফাইটোপ্লাঙ্কটন তো হবে, জুপ্লাঙ্কটন গ্রো করবে, কপিপট, রোটিফার, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেফনিয়া, এগুলো গ্রো করবে। কিন্তু যদি আপনার পন্ড প্রিপারেশনের সময়, ওয়াটার প্রিপারেশনের সময় আপনি যদি ওই ওয়াটারের মধ্যে ব্লিচিং দেন, ব্লিচিং দিলে সয়েলের কি সমস্যা হয় এটা আমি আপনাকে গতবারে বলছি। সয়েল প্রিপারেশনের সময় ওয়াটারে যেটা সমস্যা হয় সেটা হলো যে ওয়াটারের মধ্যেও, যেমন সয়েল যেহেতু ওয়াটার যেহেতু সয়েলের অ্যাটাচমেন্টে থাকে, পানি যেহেতু মাটির অ্যাটাচমেন্টে থাকে, তখন কিন্তু কিছু অ্যামোনিয়া যখন আপনি দিবেন, কিছু অ্যামোনিয়া কিন্তু বা হাইড্রোজেন সালফাইড গ্যাস বা NO2 NO3 এগুলো কিন্তু পানিতেও চলে আসে। তাহলে পানিতে যদি কোনো কারণে অ্যামোনিয়া চলে আসে তাহলে সেটা বলছিলাম যে ক্লোরিন দেওয়ার পরে ক্লোরামিন 1 2 3 হয়ে যায় এবং এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টক্সিক হয়। যেহেতু এখানে আপনি অনেকগুলা পানি দেন সেহেতু এখানে ডাইলিউশনটা অনেক বেশি হয়, ওই জন্য টক্সিসিটিটা বোঝা যায় না, বাট টক্সিসিটি স্টার্ট হয়। এবং এর ফলে যে ব্লিচিং দিলে যেটা হয়, আপনি যে পানিটা ঢুকাচ্ছেন ওখানের মধ্যে কপিপট, রোটিফার, দা ডেফনিয়ার যে বীজগুলা থাকে, ওয়াইল থেকে আপনি যে বীজগুলা পান, এই বীজগুলা কিন্তু মারা যাবে। এই মারা গেলে আপনার পুকুরের মধ্যে এগুলা গ্রো করবে না, গ্রো করার সম্ভাবনা খুব কম থাকে, বা গ্রো করলে অনেক সময় লাগবে এগুলো গ্রো করতে। ওই জন্য এটা আমি আমার সিস্টেমে আমি কখনো এগুলো ইউজ করি না, ব্লিচিং ইউজ করি না। এবং এটা আমি মনে করি না এটা কোনো ভালো রেজাল্ট, ভালো দিক আছে খারাপ দিক ছাড়া। তারপরে আপনি দেখবেন 4 ডোজ বা 3 ডোজ দেওয়ার পরে আপনার ওইখানে দেখবেন যে কফি হবে, বা 5 ডোজ দেওয়ার পরে দেখবেন ওখানে কফি ব্লুম হয়ে যাবে, প্রচুর কফি গ্রো করবে। তারপর কফি গ্রো করা মানে হচ্ছে আপনার পোনা স্টক করার টাইম। তো পোনা স্টক করার আগে আপনি আপনার পানির প্যারামিটার গুলো টেস্ট করে নেবেন, যেমন বিশেষ করে পিএইচ। ওই সময় অ্যামোনিয়া পাওয়ার সম্ভাবনা কম থাকে, এরপরেও করবেন অ্যামোনিয়া আছে কিনা বা NO2 NO3 এগুলো আছে কিনা। তারপর অ্যালকালিনিটি মাস্ট টেস্ট করবেন। তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলা মাস্ট টেস্ট করতে হবে। হ্যাঁ, এই মিনারেলস গুলো অবশ্যই টেস্ট করবেন। যদি এই মিনারেলস গুলো কোনো কারণে কম থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো যদি কোনো কারণে ইমব্যালেন্স থাকে, মানে পরিমাণ মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনারেলস অ্যাড করতে হবে। আর যদি পিএইচ কম থাকে, ধরেন কম বলতে 7.5 এর নিচে বা 7.23 এরকম যদি থাকে, তাহলে পিএইচটা একটু বাড়া নেবেন। আর যদি হার্ডনেস কম, সরি অ্যাসপারিটি যদি কম থাকে, যেহেতু স্যালাইন ওয়াটারে হার্ডনেসের কোনো ইস্যু নাই, যদি আপনি স্যালাইন ওয়াটারে ফার্মিং করেন, আর যদি ফ্রেশ ওয়াটারে ফার্মিং করেন যেটা মূলত গলদা করা হয়, তাহলে এই ক্ষেত্রে হার্ডনেসটা অনেক বড় ইস্যু। সুতরাং যারা ফ্রেশ ওয়াটার এরিয়াতে আছেন, যেটা কোস্টাল এরিয়াটা নো টেনশন অ্যাবাউট দ্য হার্ডনেস, কিন্তু যারা ফ্রেশ ওয়াটারে ফার্মিং করবেন বিশেষ করে গলদার ক্ষেত্রে হার্ডনেসটা অবশ্যই টেস্ট করে নেবেন। এটা যাতে 100 থেকে 125 হলে খুবই ভালো, এটা যাতে 150-র উপরে না যায়। হ্যাঁ, কারণ হার্ডনেস দুই রকমের থাকে, একটা টেম্পোরারি হার্ডনেস আর একটা পার্মানেন্ট হার্ডনেস। তো সি ওয়াটারে মোস্টলি থাকে পার্মানেন্ট হার্ডনেস, আর ফ্রেশ ওয়াটারে টেম্পোরারি হার্ডনেস এবং পার্মানেন্ট হার্ডনেস থেকে টোটাল হার্ডনেস হয়। তো এই টেম্পোরারি হার্ডনেসটা ক্ষতি করে এটা, তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কারণে হয়, এটা ডিপোজিট হয় ফ্রেশ ওয়াটারে, ডিপোজিট হয়ে মাছের গায়ের উপর খোসা, মাছের গায়ে যে খুলস আছে, খুলসের উপর পরে সেটেল হয়, সেটেল হওয়ার পরে এটা কিন্তু আর মাছ খোসা দিতে পারে না। এটা ফ্রেশ ওয়াটারে এই ঘটনা ঘটে। আর অ্যালকালিনিটা, এটা যাতে মিনিমাম 80 নিচে না আসে,
এবং যদি আপনার 80 থাকে পুকুরে স্ট্রোক শুরুতে যদি 80 থাকে তাহলে একটু বাড়ায় নেবেন, এটা 120, 30, 150 বেস্ট, যদি 150 পর্যন্ত হয় বেস্ট। এটা বেনামি এবং বাগদার ক্ষেত্রে। হ্যাঁ, গলদার ক্ষেত্রে কম হলে সমস্যা নাই, 80 নো প্রবলেম গলদায়, যদি এটা ফ্রেশ ওয়াটার এরিয়া হয়। আর সি ওয়াটার এরিয়া হলে অ্যাকর্ডিং টু স্যালাইনিটি একটা রিলেশন আছে, তাহলে একটু বাড়ায় নেবেন। আর যদি অ্যালকালিনিটা কম থাকে তাহলে এটার সাথে আপনি ক্যালসিয়াম কার্বনেট, ডলোমাইট, সোডিয়াম বাইকার্বনেট এগুলো দিলে বেড়ে যায়। তবে আপনাকে দেখতে হবে যে কোনটা দিলে কাজ হচ্ছে। আর যদি একদম কাজ না হয় একটা ইন্ডিভিজুয়ালি কি দিয়ে দিয়ে দেখবেন, বা আপনার যদি অনেক বছরের এক্সপেরিয়েন্স থাকে, যদি দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি দিলে কাজ হয় না, মানে ক্যালসিয়াম কার্বনেট বা ডলোমাইট দিলে বাড়তেছে না, তখন সেক্ষেত্রে আপনাকে ক্যালসিয়াম কার্বনেট আর সুডা একসাথে মিক্স করে দিতে পারেন। বা সুডা, অনলি সুডা দিলেও কিন্তু বাড়ে, অ্যালকালিনিটি বাড়ে, সুডা দিয়েও বাড়ানো যায় অ্যালকালিনিটি। এভাবে বাড়া নেবেন। তারপরে হচ্ছে আপনার ইয়াটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, এটা স্যালাইনিটির উপর ডিপেন্ড করে। স্যালাইনিটি কি রকম, এক এক স্যালাইনিটিতে এক এক রকম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ইয়া থাকে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। এটা দেখা যায়? জি জি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়া যায়, পড়তে পারতেছেন? দেখা ক্যালসিয়াম, যায় স্যার, পড়াও যাচ্ছে, পড়া যাচ্ছে না স্যার, চোখে ধরতেছে না। তাহলে একটু জুম করে পড়া যায়। আচ্ছা দাঁড়ান দেখি আমি ডিজিট গুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে স্যার, এবার বোঝা যাচ্ছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, এখন দেখা যায়? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ও সরি, এখানে দেখেন, আমার একটু দেখাতে হচ্ছে। এই যে দেখেন এখানে স্যালানিটি শুরুতে আছে, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা বোঝা যায়, বুঝতে পারতেছেন? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা বুঝতে পারতেছি। আচ্ছা একটু আরেকটু বড় করি, আপনি বললেন আমাকে, এখন এখন দেখা যায়? স্যার দেখা দেখা যায়? যাচ্ছে। আচ্ছা, জি স্যার, এগুলো স্যালানিটি, দেখা যাচ্ছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ওকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এখানে ওই ডান সাইডে যেগুলো আছে এগুলো দেখার দরকার নাই, শুধু এটা দেখেন। প্রথম একটা স্যালানিটি, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এটা রেশিওটা হয় সাধারণত 1:3.37 আর 0.92, এটা হচ্ছে রেশিও আর কি। মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের রেশিও লাস্টে দেখেন এখানে এই রেশিওটা দেওয়া আছে 1, এটা এই পরিমাণ থাকতে হবে। যেমন যদি স্যালানিটি 1 হয় আপনার, আমি 0 হলে কত থাকতে হবে এটা পরে দেখাচ্ছি। যদি 1 হয় আপনার ক্যালসিয়াম লাগবে 11, ম্যাগনেসিয়াম 39, পটাশিয়াম 10, বাকিগুলো লাগবে না, বাকিগুলো দেখার দরকার নাই। তারপর 2 এ দেখেন, যদি স্যালানিটি 2 হয় 8, 78, 23, 78, 21, 3 হলে 34, 117, 32, 4 হলে 46, 156, 42। তারপরে যেমন আর এইভাবে একটু আসতেছে। ছোট হলে স্যার পুরো দেখা যাচ্ছে আর কি, বাম পাশে হ্যাঁ, দেখা যাচ্ছে। দাঁড়ান এক মিনিট, দেখা আর একটু যাচ্ছে? ছোট হলে, এখন দেখা আর যাচ্ছে? একটু মিনিমাইজ করেন স্যার। এখন দেখা আর যায়? একটু, জি জি, আর একটু মিনিমাইজ, মানে বাম পাশে দেখা যাচ্ছে না যে অ্যালকালিটি লেখা অথবা সোডা। না, অ্যালকালিনিটি লেখা নাই তো, এখানে স্যালানিটি লেখা আছে। আমরা স্যালাইনিটি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পর্যন্ত দেখব। ও এটুক এটুক দেখলে হবে, শুধু এতটুক দেখেন, বাকিগুলো লাগবে না। এখন ঠিক আছে এটা স্যার, এখন এটা দেখা যাচ্ছে? স্যার এটা কি আমরা লিখে নিতে পারি একটু সময় দিলে? হ্যাঁ, লিখে দিতে পারেন, তবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ স্যার, স্যার তাহলে হোয়াটসঅ্যাপ ভালো। গ্রুপে শেয়ার করে দিয়েন স্যার, খুব ভালো হবে, উপকার হবে। এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলে বুঝবেন। এখন শুধু বোঝানোর জন্য বলতেছি আমি আপনাদেরকে। যেমন ওকে স্যার। ধরেন জি স্যার, আপনাদের, জি স্যার। যেমন আমাদের দেশে মোস্টলি আপনারা যেখানে শ্বাস করেন ওখানে স্যালানিটি থাকে, হয়তো আমি শিওর না, আপনারা আমার চেয়ে এটা ভালো জানেন কত থাকে, তো আমার কাছে মনে হয় 5 থেকে 15 এর মধ্যে ম্যাক্সিমাম এরিয়াতে থাকে।
আর কিছু এরিয়াতে একটু বেশি থাকে, 20 থেকে 20-এর উপরে থাকে, 20-25, শ্যামনগর মুন্সিগঞ্জের দিকে এরকম থাকে। হয়তো আপনাদের ওদিকে মনে হয় 5-6 থেকে শুরু করে 15 পর্যন্ত মনে হয় থাকে না? হ্যাঁ, ফ্রেশ তাহলে ওয়াটারে দেখেন স্যার কত থাকতে পারে? হ্যাঁ, ফ্রেশ ওয়াটারে কত থাকতে পারে? বুঝি নাই। স্যার ফ্রেশ ওয়াটারে কত থাকতে পারে সেটা আমি জিজ্ঞেস দেখাচ্ছি, করছি। এটা দেখাচ্ছি, একটু পরে দেখাবো, আগে এটা শেষ করি, ওটা দেখাবো ফ্রেশ ওয়াটারে কত থাকতে পারে। হ্যাঁ, দেখেন যদি এই যে 12-তে যদি স্যালাইনিটি 12 হয়, 139, 169, 128, অর্থাৎ ক্যালসিয়াম 139, ধরেন না 140 ক্যালসিয়াম, আমি রাফ ইয়াভাবে বলি, মানে রাউন্ড ফিগার বলি। ম্যাগনেসিয়াম 770, পটাশিয়াম 130, হ্যাঁ 128 আছে, আমি 30 বলছি। হ্যাঁ, এইটা হচ্ছে রেঞ্জ, এই হচ্ছে রেঞ্জ। এই রেশিওর মধ্যে যদি মনে করেন, আপনাকে স্যালাইনিটিটা আগে টেস্ট করতে হবে। স্যালাইনিটি টেস্ট করার পরে যদি যদি আপনার স্যালাইনিটি টেস্ট করার পরে তখন আপনি এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামটা দেখবেন। তখন যেই ইয়াটা কম থাকে, যে যে মিনারেলসটা কম থাকে, ধরেন ক্যালসিয়াম কম আছে, আপনি জাস্ট ক্যালসিয়ামটা অ্যাড করবেন। পটাশিয়াম কম আছে, আপনি শুধু পটাশিয়ামটা অ্যাড করবেন। ক্যালসিয়াম যদি কম থাকে, তাহলে ক্যালসিয়াম অ্যাড করবেন। যে আপনাকে এবারে সবকিছু দিয়ে দিলেন, টেস্ট করলেন না, কিন্তু যা আছে দিয়ে দিলেন সব, এগুলা কিন্তু ফাইনালি কোনো আপনার কাজে আসবে না। এগুলা হয়তো ফাইনালি ডেপোজিটে হবে পুকুরের তলায়। হ্যাঁ, ওয়েস্ট অফ মানি, মানির টাকা ড্রেন করা ছাড়া আর কিছু না। তো সুতরাং আপনি যদি এগুলা টেস্ট করে দেন, তাহলে আপনার কস্টটা সেভ, মানে আপনার কস্টটা অনেক সেভ হবে। কারণ আপনার লাগতেছে ম্যাগনেসিয়াম, আপনি দিয়ে দিয়েছেন সব। হ্যাঁ, কারণ এগুলা তো পানির সাথে বাকি আয়নের সাথে এগুলো বন্ডিং হবে। তো যদি আয়নের বন্ডিং হওয়ার যদি স্কোপে না থাকে, তো ওইটা তো সেটেল হবে নিচে। তো সেটেল হলে কি হয়, আননেসেসারি কিছু ফাইটোপ্লাঙ্কটন আপনার পুকুরের মধ্যে গ্রো করবে। যেটা আমি দেখছি কিছুদিন আগে, আমি রামপালে গেছিলাম। এখানে যদি ইয়া থাকে, আশিক থাকে, সে সে জানে, তার এখানে গেছিলাম, তার পাশে পুকুরে রামপালে আশিক। সে আমাকে একটা সেমেন্টেজ ফার্মে নিয়ে গেছে, ওটাকে ওখানে ওরা বাগদা করে। তো দেখি যে পুরা পানিটা খুবই কালার, একদম ব্লু, নীল, সবুজ কালার, আর উপরের মধ্যে প্লাঙ্কটন ভাসতেছে। তো আমি যিনি খামারি, ওনাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে আপনি মিনারেলস কি ডেলি দেন নাকি সপ্তাহে দেন, না মাসে দেন, না 15 দিনে দেন? বলে আমি সপ্তাহে দিই। মানে পানির এই অবস্থায় সে মিনারেলস দিছে, প্রতি সপ্তাহে সে মিনারেলস দেয়। হ্যাঁ, তো মাছের অবস্থা ভালো না, আমি দেখছি মাছ। আমি বললাম যে মাছ এগুলো ধরে ফেলেন, মাছ এগুলো টিকবে না, এগুলো স্পঞ্জ হয়ে যাবে কিছুদিন পরে, শেষে সেলও করতে পারবেন না। তো এই আননেসেসারি জিনিসগুলো যে আপনারা ইউজ করেন, আমাদের খামারিরা ইউজ করে, যার কারণে আপনাদের কস্টিংটা বেড়ে যায় আননেসেসারি। সুতরাং আপনারা যখন এই জিনিসগুলো ইউজ করবেন, অবশ্যই টেস্ট করে ইউজ করবেন। হ্যাঁ, টেস্ট করে আপনার যে জিনিসটা লাগে শুধু ওই জিনিসটা দিবেন। এই যে বাজারের মধ্যে 100 ধরনের, একজনে একটা কোম্পানির আছে 5 ধরনের মিনারেলস, এগুলো ইউজলেস। এগুলো শুধু আপনার কস্টিংটা বাড়াবে, পুকুরের পরিবেশটা নষ্ট করবে, আপনি যদি এটা না জেনে দিয়ে থাকেন। সুতরাং আপনি যেটা করবেন মাস্ট বি জেনে শুনে করতে হবে আপনাকে, তাহলে এটা সিস্টেমের মধ্যে থাকে এবং আপনি নিজেই বুঝবেন যে আপনি কি করতেছেন। সুতরাং ওভাবে দেওয়া যাবে না, আপনারা যেভাবে মিনারেলস ইউজ করেন ওভাবে মিনারেলস দেওয়া যাবে না। আর মিনারেলস এর ক্ষেত্রে যেটা, এটা তো দিবেন যদি কোনো লেকিংস থাকে, আপনার মিনারেলস ইমব্যালেন্স থাকলে এটা অবশ্যই পানিতে দিবেন। আর যদি এটা ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আপনাকে মিনারেলস অবশ্যই মাছের খাবারের সাথে মিক্স করতে হবে। কারণ আফটার স্টকিং অফ 40 ডেজ, স্টকিং এর 40 ডেজ 40 দিন পরে আপনাকে অবশ্যই মিনারেলস, ভিটামিনস এগুলা মিক্স করতে হবে। এই কারণে কিছু কিছু মিনারেলস আছে যেগুলো মাছ পানি থেকে নিতে পারে না, ওই মিনারেলস গুলা আপনাকে অবশ্যই খাওয়াতে হবে। কিছু কিছু নিতে পারে না, কিছু কিছু নিতে পারে খুব লিমিটেড, আর কিছু নিতেই পারে না। তো সুতরাং আপনি যদি শুধু পানিতে দিতে থাকেন মিনারেলস, এটা তো টাকা নষ্ট, জিনিসও নষ্ট, পুকুরের পরিবেশও নষ্ট, কিন্তু মাছের খুব বেশি বেনিফিট হবে না।
তো সুতরাং আপনাকে অবশ্যই মিনারেলস, ভালো মিনারেলস ইয়ের সাথে খাওয়াইতে হবে, পানির সাথে, ফিডের সাথে খাওয়াইতে হবে। আর মাঝে অনেক ক্ষেত্রে এটার আবার কিছু এক্সেপশনাল হয়, যেমন এখানে যেভাবে দেওয়া আছে, হয়তো জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে হয়তো আমাদের দেশে এমন হতে পারে যে আমাদের মাছগুলো একটু এটা তো স্ট্যান্ডার্ড একটা মিনারেলসের চার্ট, এটার চেয়ে হয়তো আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে আমাদের মাছ কিন্তু একটু হায়ার রেশিও মিনারেলসের মধ্যে অভ্যস্ত, বা এরা ওই পরিবেশে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আপনাকে এটা প্র্যাকটিক্যালি ঠিক করতে হবে যে মিনারেলস আছে ঠিক আছে, কিন্তু আমার সবকিছু ঠিক আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? মনে করেন মিনারেলস আছে, ফিড ঠিক আছে, ডিজিজের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কোনো মল্টিং হয় না, সব ঠিক আছে আপনার মনে হচ্ছে কিন্তু মল্টিং হচ্ছে না, তখন আপনি এটা ট্রাই করে দেখতে পারেন যে হ্যাঁ আমি একটু মিনারেলস একটু ডোজটা একটু বাড়া দিয়ে দিই, কি হয়। বা ডোলোমাইট ইউজ করলেন, ডোলোমাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা ইয়েতে গুনে গুনে তো হচ্ছে না, তখন সেক্ষেত্রে কিছু এক্সেপশনাল আছে, কিন্তু জেনারেলি যে প্রসেস গুলো, ওই প্রসেসটা আপনি ফলো করেই যাবেন সব সময়। এক্সেপশনাল ক্ষেত্রে সেটা ডিফারেন্ট ইস্যু। তো কিন্তু মিনার এটা মনে রাখবেন, মল্টিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার, এই ওয়াটার প্যারামিটার তো বাস দরকার, আর সেটা সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তার বডির এনার্জি। মল্টিং এর সময় তার প্রচুর এনার্জি লাগে। এখন আপনার মিনারেলস, পানিতে মিনারেল সব আছে, কিন্তু তার বডিতে এনার্জি নেই, তার মানে হয়তো তার আপনি যে ফিড গুলো খাওয়াচ্ছেন ওগুলো কোয়ালিটি ভালো না, বা পুকুরের পরিবেশ ভালো না, পুকুরে অ্যামোনিয়া বেশি, ওইটা বেশি, সে স্ট্রেসের মধ্যে আছে, তখন কিন্তু সে মল্টিং করবে না, মল্টিং করতে পারবে না। হ্যাঁ, স্ট্রেসের মধ্যে থাকলে সে ফিট খাবে না, বডিতে এনার্জি থাকবে না, সে মল্টিং কিভাবে করবে? তো অনেক সময় আমি শুনছি বাংলাদেশে যে মল্টিং না করলে মানুষ কিছু কিছু জিনিস ইউজ করে মল্টিং করায়, তবে এগুলো ভালো প্র্যাকটিস না। কারণ আপনি এটা শিওর, আপনি যদি আপনার পুকুরটা ভালোভাবে ম্যানেজ করেন, প্রপারলি যদি ম্যানেজ করেন, আপনার এই এগুলো সব কিছু কিন্তু রেগুলার থাকবে, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপনার ম্যানেজমেন্টে যদি প্রবলেম হয়, ঠিকমতো যদি ম্যানেজ না করেন, তাহলে প্রবলেম শুরু হবে, তখন কি হবে না হবে এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। হ্যাঁ, যেমন গলদার ক্ষেত্রে আমি বলি, গলদায় এই যে জিনিসটা দরকার, যেমন এই যে গলদা ধরেন, গলদাতে খুব কম মিনারেলস লাগে, খুবই কম। এই দেখেন গলদার পিএইচ দেখা যায়, দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা? স্যার, ক্লিয়ার। জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যায়, এই দেখেন গলদাতে, গলদার পিএইচ 7 to 7.5, 7 পিএইচ আপনাদের কাছে হয়তো আশ্চর্য লাগতে পারে। আমি আমার কম্বোডিয়ার পুকুরে, আমার পুকুরের পিএইচ থাকে 7.1, গ্রোথের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এক বছরে আমার মাছ ধরেন মানে 12 মাসে আর কি, 12 মাসে 180 গ্রাম, 180 গ্রাম, অ্যারাউন্ড 180 গ্রাম, কিছু কিছু 200 গ্রামও হয়ে যায়। ফুল ওখানে কিন্তু ইয়া নাই, উইন্টার নাই, মানে শীতকাল নাই, তো এক বছরের মধ্যে এত হয়। পিএইচ কিন্তু 7.1। এই যে স্যালাইনিটি 0 হতে পারে, এটা 0 বা 1, এটা গলদার জন্য বেস্ট। হ্যাঁ, আমাদের দেশে তো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট একটু হাই স্যালানিও করে, এটা সমস্যা নাই, এটা যেহেতু আমাদের এখানে অ্যাডজাস্টেড, কোনো প্রবলেম নাই। এটা মিষ্টি পানির এরিয়ার জন্য অ্যালকালিনিটি লেস দেন 80, হ্যাঁ, লেস দেন 80 অ্যালকালিনিটি। তো আমি দেখছি, আমি 75, 80, 85, আমার যে পুকুরে পিএইচ 7.1 আছে ওইখানে অ্যালকালিনিটি রাখতো সবসময় 85। তারপর হার্ডনেস, এটা ফ্রেশ ওয়াটারের জন্য খুবই ইম্পর্টেন্ট হার্ডনেস। এখানে যদিও বা 60 লেখা আছে, 60 লাগে না, এটা ধরেন আপনার যদি 75 থেকে 125-এর মধ্যে হয় খুবই ভালো, 150 কোনো প্রবলেম হয় না। তারপর ক্যালসিয়াম দেখেন 20 থেকে 30, ম্যাগনেসিয়াম 10 থেকে 15, আর পটাশিয়ামটা একেবারে আমি দেখছি আমার ফ্রেশ ওয়াটারের মধ্যে ডিটেক্ট করা যায় না, মানে পটাশিয়াম খুবই কম। এটা হচ্ছে গলদার ক্ষেত্রে, মিষ্টি পানির ক্ষেত্রে প্রবলেম হয় না। এই হচ্ছে মিনারেলস। তারপরে আরেকটা দেখাই,
এই দেখেন আর একটা জিরো স্যালানিটি, হ্যাঁ, পিএ 7.8, এগুলো এক একজনের রেফারেন্স আর কি। তারপর কেএসটা হচ্ছে হার্ডনেস 80, ক্যালসিয়াম 40, ম্যাগনেসিয়াম 25। তাই এইভাবে ফানিটা রেডি করবেন। এই জিনিসগুলো আমি এগুলা সব ইয়াতে শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওখানে পাবেন। ফানিটা রেডি করবেন, রেডি করার পরে আপনি যখন আপনার জুপ্লাঙ্কটন গ্রো করবে তখন আপনি মাছ স্টক করে ফেলবেন। জুপ্লাঙ্কটন ডেনসিটি অবশ্যই অবশ্যই ভালো রাখতে হবে সব সময়। মাছ যখন স্টক করবেন তো আপনারা তো সাধারণত নার্সিং ছাড়া মাছ স্টক করেন। এমনি নিয়ম হলো সবসময় 1 মাস 20 দিন, 1 মাস নার্সিং করে মিনিমাম আপনার জায়গায় যদি এটা 20 দিন নার্সিং আপনি করতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। তো নার্সিং করে যদি আপনি দেন, যেহেতু আপনি নার্সিং করে না দেন, ডাইরেক্ট যেহেতু স্টক করেন মাছগুলা, তো সুতরাং এটা বেস্ট যে আপনি অবশ্যই জুপ্লাঙ্কটন ইউজ করবেন, জুপ্লাঙ্কটন খাওয়াবেন। কারণ আপনি যে লেভেলে যে এজের মধ্যে মাছগুলা স্টক করেন, ওই মাছগুলা কিন্তু বটমে যাইতে পারে না, পন্ডের বটমে যায় না, সাধারণত যাবে না। এরা ফ্লোটিং অবস্থায় থাকে, সুইম করে এরা সবসময় আপনার পুকুরের ডাইকে থাকে এরা। তো ওই জন্য আপনি যখন যদি আপনার জুপ্লাঙ্কটন না থাকে আর আপনি যখন ফর্মুলেটেড খাবার ব্যবহার করবেন ওখানে, এই ফর্মুলেটেড খাবারগুলো কিন্তু হয়তো সার্টেন টাইম পানিতে ভাসবে, এরপরে কিন্তু তলায় চলে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ফিড কিন্তু তলায় যায়। তো এখন আপনার তলায় যায় একটা, আর একটা হলো আমাদের দেশে যে ফিডিং যে শিডিউল গুলো আছে, মানে ফিড কোম্পানি গুলো যে শিডিউল গুলো দেয়, এটা অনেক বেশি হাই কোয়ান্টিটির ফিড ওরা অ্যাডভাইস করে। তো সুতরাং এইটা আপনি যখন এই ফিডটা দিতে থাকবেন এবং তলার মধ্যে যখন একটা লেয়ার হতে থাকবে, ডিপোজিট হতে থাকবে, অর্থাৎ তলায় জমা হইতে থাকবে, তখন কিন্তু এক সময় গিয়ে এর উপরে একটা মাটির উপরে একটা লেয়ার তৈরি হয়ে যায়, ফিডের লেয়ার। তো লেয়ার হলে যেটা অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়। অ্যানারোবিক কন্ডিশন তৈরি হলে তারপর বিভিন্ন রকম গ্যাস হয়। গ্যাস যখন হয়, বিশেষ করে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা অ্যামোনিয়া বা NO2 NO3 এগুলো যখন হয়, তখন কিন্তু মাছ খাবার ছেড়ে দিবে। বিশেষ করে হাইড্রোজেন সালফাইড যদি তৈরি হয়, মাছ খাবে না। ইভেন আপনি বুঝতেই পারবেন না যে পুকুরের তলা ওই লেভেলের না ফসলেও মনে হবে আপনি নাকে নিলে গন্ধ পাবেন না। কিন্তু মাছের হাইড্রোজেন সালফাইডের সেন্সিটিভিটি অনেক অনেক লো। এরা অনেক কম পরিমাণ হাইড্রোজেন সালফাইড থাকলে কিন্তু এরা বুঝতে পারে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি যখন ওই ইয়াগুলো ইউজ করবেন, প্রোবায়োটিক্স গুলো ইউজ করবেন, এই প্রোবায়োটিক্স ইউজ করার সময় আপনাকে অবশ্যই সবসময় সেন্ট রেগিং করতে হবে, অর্থাৎ সেন্ট টানতে হবে, মাটিগুলা উলট পালট করে দিতে হবে। কারণ এই রাইস ব্রান গুলা ইউজ করার পরে এখানে কিন্তু উপরে একটা লেয়ার হয় মাটির উপরে, এই লেয়ারটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ, হতে পারে যে বড় বড় ফার্মে কিভাবে করবেন, তাই বড় বড় ফার্মেও করতে হবে। যদি আপনি ভালো প্র্যাকটিস করতে চান ওখানে করতে হবে, ওখানে মেকানিক্যাল সেন্ট ড্র্যাগিং করতে হবে। আর যদি ছোট পন্ড হয় আপনি সেন্ট টেনে নিয়ে গেলেন, প্রবলেম নাই, দুই পাশে দুইজন ধরে নিয়ে যাবে। কিন্তু যদি বড় পন্ড হয় সেক্ষেত্রে আপনাকে মেকানিক্যাল সেন্ট ড্র্যাগিং করতে হবে, অর্থাৎ একটা ওই যে ছোট বুট বানায় আমাদের দেশে, যে পেট্রোলের স্যার যে, স্ক্রিনটা একটু জুম করেন। হ্যাঁ, স্যার স্ক্রিনটা একটু জুম করেন। ও দেখা যাচ্ছে না। আমাদের যারা দেখতে সমস্যা হচ্ছে স্ক্রিনে পড়ে, নিজেদের মোবাইল স্ক্রিনে পড়ে বা ল্যাপটপে পড়ে জুম করা যায়। আপনারা একটু জুম করে নেন, ভালো দেখতে পাবেন। আপনারা বলেন এখন কি ঠিক আছে, দেখা যায়? হ্যাঁ, যায় স্যার। স্যার দেখতে পাচ্ছি নিজেরা নিজেরাই জুম করা যায়, আপনারা একটু দেখেন কাইন্ডলি। আমরা দেখতে এখন করা যায়, এখন দেখতে পাচ্ছেন? স্যার ওকে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, PDF ফাইল। ওকে, জি স্যার, জি স্যার, জি ওকে। স্যার। হ্যাঁ, আপনারা শুধু এনারা মনে হয় PDF ওনারা আমার একটু বুঝতে পারতেছেন না মনে হয়, এই জন্য আর কি ওনাদের অসুবিধা হচ্ছে সম্ভবত। লেখা বোঝা যাচ্ছে না, না?
স্যার লেখা ক্লিয়ার, কিন্তু ওনারা ওই মানে জুমটা করতে পারতেছেন না আমার সম্ভবত। ও আমরা তো জুম করে করে স্যার এটা ক্লিয়ার করতেছি, দেখা যাচ্ছে স্পষ্ট একদম। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমি বলে যাই, আমি পরে এটা শেয়ার করে দিব। আর যদি কেউ না বুঝেন আমাকে ডাইরেক্ট কল করবেন, বুঝছেন? আমি আমি বলে যাই, আর এটার আমি পিডিএফ কপি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখবেন। আর যদি না বুঝেন আমাকে কল করে বুঝে নেবেন। তাহলে মেকানিক্যাল যে ইয়াগুলা সেন্ট ড্র্যাগিংটা হলো, আমাদের দেশে যেমন যে ইয়াগুলা আছে ওটা দিয়ে একটা যদি আপনি নৌকা বানান, বুট বানান, ছোট বুট, এই বুটের মধ্যে ওই যে 5 হর্স পাওয়ারের মনে হয় এগুলা ইয়াগুলা না, মনে হয় 1.2 সরি 1.5 অথবা 2 হর্স পাওয়ারের সম্ভবত, আমি এক্স্যাক্টলি জানি না। কতগুলা জাপানি অকটেন ইঞ্জিন পাওয়া যায় বাংলাদেশে। এগুলা দিয়ে যদি একটা বুট বানায় নেন, আপনি বুটের পিছনে যদি চেইন গুলা রেখে দেন, চেইন বেঁধে দেন, তাহলে ওই চেইনটা দিয়ে আপনি জাস্ট হয়তো আপনার পুরা পুকুর ড্রেগিং করতে হয়তো 1 ঘন্টা লাগতে পারে। 1 ঘন্টা, এটা 1 ঘন্টাতে ইয়া যায় হলো 1 লিটার সম্ভবত। 1 লিটারে 1 ঘন্টায় চলে এই বুটটা, এই ইঞ্জিনটা। এটা দিয়ে ড্রেগিং করে নিয়ে নেবেন। আর যদি ছোট পুকুর হয় তাহলে ম্যানুয়ালি 2 পাশে চেইন টেনে করতে পারেন। এটা ধরেন চেইনের ওজনটা হইতে হবে 20 থেকে 30 কেজি। এটা তারপরে স্ট্রোকিং করলেন। স্ট্রোকিং করার পরে আপনি যেটা করতে হবে, স্ট্রোকিং করা, আপনি যখন পুকুরে স্ট্রোকিং করবেন তখনও চেইন ড্রেগিং করতে হবে আপ টু 1 মান্থ পর্যন্ত। 1 মাস পর্যন্ত আপনাকে চেইন ড্রেগিং করতে হবে। কারণ 1 মাস পর্যন্ত করতে হবে এই কারণে যে 1 মাস পর্যন্ত বয়স আগে কিন্তু আপনার মাছ পুকুরের তলায় যাবে না। তো পুকুরের তলায় যদি না যায় তাহলে সে কিন্তু পুকুরের এই পুকুরের বটমে গিয়ে, তলায় গিয়ে সে কিন্তু ক্রলিং করে, মানে সে হাঁটবে। হাঁটলে কিন্তু অটোমেটিক সে মাটিটা উলটপালট করে দেয়। কিন্তু যদি আপনি এটা করবে 30 দিনের পরে, সে যখন বড় হবে এবং মাটির নিচে যাবে, তলায় যাবে, পুকুরের তলায় যাবে। কিন্তু এর আগে তো সে যাবে না। ওই জন্য যেহেতু সে যাবে না, তলার মাটিগুলো উলটপালট হবে না। ওই জন্য এটা উলটপালট করার এটাই যেটা আমি আপনাদেরকে সয়েল প্রিপারেশনের সময় বলছিলাম, যে এখানে অক্সিজেনের ইয়েটা বাড়ায় দেওয়া। তাইলে অক্সিজেনের অ্যাভেলেবিলিটিটা যদি বেড়ে যায় তাহলে টক্সিক গ্যাস গুলা তৈরি হয় না তলায়। তো সে যখন ট্রলিং করতে পারবে না, তখন আপনাকে নিজের থেকেই সেন্ট ড্রেগিং করে এই মাটিটা উলটপালট করে দিতে হবে। তো কালচার চলাকালীন সেন্ট ড্রেগিং এর নিয়ম হলো, আপনি একটা পুকুরকে 4 ভাগ করবেন। 4 ভাগ করার পরে আপনার প্রতি ভাগ একদিনে 1 ভাগ করতে হবে। হ্যাঁ, ফুল পুকুর একদিনে করা যাবে না, অর্থাৎ একটা পুকুরকে 4 দিনে করতে হবে। এটার লজিক হলো যে আপনি 1 ভাগে করবেন, মাছগুলো অন্য ভাগে চলে যাবে, আবার পরের দিন আরেক ভাগে করবেন, বাকি 3 ভাগ সেফ থাকবে, আনটাচ থাকবে। এইভাবে আপনার মাছটা সেফ থাকবে। কারণ বটমের মধ্যে সেন্ট ড্রেগিং করলে চিংড়ি মাছের একটু প্রবলেমও হয়, যে ডাস্ট ইয়াগুলো বেড়ে যায়, সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস গুলো বেড়ে যায়, পানিটা ঘোলা হয়ে যায়। ওই জন্য ওইটা থেকে প্রোটেক্ট করার জন্য ওইটা করা হয়। হ্যাঁ, আর যদি আপনি এটা করতে না চান, যদি সেন্ট ড্রেগিং করতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি 15 ডেজ বা 1 মাস পরে আপনি দানাদার সয়েল প্রোবায়োটিক্স ইউজ করতে পারেন। দানাদার কিন্তু, পাউডার বা লিকুইড না, মাস্ট বি গ্রানুলার সাইজ, গ্রানুলার প্রোবায়োটিক্স আপনি ইউজ করতে পারেন, এটাও কাজ দিবে। এরপরে এটা এভাবে করতে থাকবেন, তাহলে 1 মাস পরে আপনাকে আর সেন্ট ড্রেগিং করতে হবে না। 1 মাস পরে স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, একটু পরে মার্কেটে যে করেন, আমি গ্র্যানুলার। শেষ করে দিই। ভাই হ্যালো, যার প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর পর্বে সেই সময় জিজ্ঞাসা করবেন। আমি পরে বলতেছি। হ্যাঁ, আমি পরে বলবো, আমি শেষ করি, বেশিক্ষণ লাগবে না শেষ হতে। তাহলে আপনি এইভাবে ইয়ে করবেন। সেন্ট ড্রেগিং শেষ হওয়ার পরে আর কোনো আপনার কাজ নাই। কাজ হলো শুধু ফিড দিবেন। এরপরে আপনার মাস্ট বি ফিড ট্রে থাকতে হবে, যদি আপনার 70 ফার্ম হয়, মাস্ট বি ফিড ট্রে থাকতে হবে। 70 এর ক্ষেত্রে যেটা ফিড ওয়াটার প্রিপারেশন যেটা করতে হবে আপনাকে, যেহেতু আমাদের ক্যানেল গুলা, রিভার গুলা প্রচুর টার্বিড, মানে গুলা থাকে, প্রচুর গুলা থাকে, ওই জন্য আপনার অবশ্যই রিজার্ভার থাকতে হবে। রিজার্ভারে আপনি প্রথমে
পানিগুলো এনে ইয়ে করবেন, সেটেল করবেন। কিন্তু একটা ট্রেডিশনাল বা এক্সটেন্সিভ ফার্মের ক্ষেত্রে এত কিছু করতে হয় না, দরকার নাই। কিন্তু সেমি ইন্টেন্সিভের ক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। এবং বেস্ট আপনি যদি এটার জন্য যদি যদি আপনি তাড়া থাকে আর কি, তাহলে আপনি প্যাক ইউজ করতে পারেন, পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা খুব সেফ একটা কেমিক্যাল, পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা অনেকটা ইয়ার মতো আর কি, ওই যে অ্যালামের মতো, ফিটকিরির মতো, বাট ডিফারেন্স আছে অনেক। ফিটকিরি সে এটা একটা ওটার কাছাকাছি একটা কেমিক্যাল, কিন্তু ফিটকিরিটা আপনার পিএইচটাকে ডাউন করে দেয়, এটা কিন্তু পিএইচ কে ডাউন করবে না। হ্যাঁ, কিন্তু আপনার পানিটা সেটেল করে দিবে। হ্যাঁ, সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস গুলা সেটেল করে দিবে। দেওয়ার পরে তারপর আপনি পাম্পিং করে নেট দিয়ে অন্য পুকুরে ট্রান্সফার করবেন। এটা সেমি ইন্টেন্সিভের ক্ষেত্রে। আর ট্রেডিশনাল ক্ষেত্রে এগুলো দরকার নাই, আপনি ডাইরেক্ট ঢুকাই দিবেন পানি, কোনো প্রবলেম নাই, কারণ এখানে তো ডেনসিটি থাকে খুব কম। ট্রেডিশনালে গলদার ক্ষেত্রে 2টা থেকে 3টা পার স্কয়ার মিটার, অর্থাৎ শতকে হয় আপনার 80টা থেকে 120টা উইদাউট এরিয়েশন দিতে পারেন। আর বেনামি আপনি দিতে পারেন 20 থেকে 30টা, বাট আমি অ্যাডভাইস করব বাংলাদেশের সয়েল কন্ডিশন এবং এনভায়রনমেন্টের জন্য উইদাউট এরিয়েশনে বেস্ট আপনারা নতুন যেহেতু ট্রাই করেন, আগে 12টা থেকে 15টা দিয়ে ট্রাই করেন, এরপর অভিজ্ঞতা হোক, এরপরে আস্তে আস্তে বাড়াবেন। সয়েল আপনার সয়েল কোয়ালিটি যদি ইমপ্রুভ করে, কারণ এখন আমি জানি বাংলাদেশে যে পন্ডের যে সয়েল, আপনারা বিভিন্ন কিছু ইউজ করাতে এই সয়েলের কন্ডিশন কিন্তু খুবই খারাপ, মোস্ট অফ দ্য এরিয়া আমি যতটুকু জায়গায় দেখছি। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কোনো অবস্থাতে ইস্ট ইউজ করবেন না, বেকারি ইস্ট চিংড়ির পুকুরে। বেকারি ইস্ট কোনো অবস্থাতে ইউজ করবেন না, এটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, বেকারি ইনাট ইস্ট ইউজ করতে পারেন, আরেকটা আছে ইনাট ইস্ট, এটা ফিডের সাথে মিক্স করবেন, কিন্তু পুকুর দরকার না। পুকুরে আননেসারি কেমিক্যাল ইউজ করে কস্টিং এবং পুকুরের লোড বাড়ানোর দরকার নেই। স্যার ইস্টের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করবো? কারণ ফার্মেন্টেশনে তো ইস্ট ব্যবহার করাই লাগে। হ্যাঁ, ফার্মেন্টেশনে, রাইস ব্রান ফার্মেন্টেশনে তো ইস্ট ব্যবহার করাই লাগে। বুঝি নাই। রাইস ব্রান ফার্মেন্টেশনে তো ইস্ট ব্যবহার করা লাগে। আপনার যদি ভালো হয় ভালো মনে করেন আপনি করতে পারেন, কিন্তু এটা আমার প্রসেস, এটা আমার প্রসেসে ব্যবহার করা যায় না। কারণ আমাদের দেশে ফার্মেন্টেশন যেভাবে করা হয় মোস্টলি উইদাউট এরিয়েশন, ম্যাক্সিমাম জায়গাতে বলতে পারেন যে এটা 90% এরিয়াতে ফার্মেন্টেশন করা হয় উইদাউট এরিয়েশনে ফার্মেন্টেশন করলে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল হয়, আর কিছু হয় না। এটা জানেন আপনি? না স্যার। হ্যাঁ, হ্যালো। না স্যার, এটা জানা নেই। হ্যাঁ, তো জানা নাই, আপনারা তো আন্দাজ ইউজ করেন। একবার দেখাইছিল, বলছিল 50 বছর আগে আপনারা ওই কাজটা করতে থাকেন। তো ওই কাজটা যে কি করেন, কেন করেন, এটা আপনারা জানেন না। একদম বলছে যে মিনারেলস দেন, লাগুক না লাগুক মিনারেলস ডালতে থাকেন পুকুরে। হ্যাঁ, বছর শেষে বলেন যে আমাদের পোষায় না, চিংড়ি চাষ করলে লস তো হবে। স্যার আমাকে একজন বলছিল যে ঘেরে ইয়ে ইউজ করতে, গরুরে খাওয়ায় যে ওই ম্যাগনেসিয়ামের একটা মতো আছে 10 লিটারের ক্যান, আমাকে একজন বলছিল যে ওইটা ইউজ করেন। আমি শেষ করি। ওইটা তো আমি ইউজ করে দিছিলাম। এটা এভাবে আপনি স্টক করবেন। প্লিজ এভাবে ইন্টারাপ্ট না করে প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তাহলে সেন্ট ড্রাগিংটা শেষ হয়ে গেলে এরপরে ফিড দিবেন। ফিডের প্রত্যেকটা ইয়ে আছে, আপনার ফিডের একটা সিস্টেম আছে, যে ওই যে ফিড কোম্পানির বস্তার গায়ে যেভাবে লিখে দেয় ওইভাবে না দেওয়াটাই ভালো। হয়তো অনেক ক্ষেত্রে দেওয়াটা মিলে, বাট অনেক ক্ষেত্রে মিলবে না, তবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ফিডের। এটা ফিড ট্রে ইউজ করে, যদি আপনার সেমি ইন্টেন্সিভ ফার্ম হয় আপনি ফিড ট্রে ইউজ করে এটা অ্যাডজাস্ট করতে পারেন, দেখে অ্যাডজাস্ট করতে পারেন। আর যদি ট্রেডিশনাল ফার্ম হয় এটা আপনি নিজে অ্যাডজাস্ট করে নিয়েন, এটা ইউজ করবেন। ইউজ করার পরে একটু নেমে নিজে চেক করে দেখবেন যে এরিয়াতে আপনি খাবার দেন ওই এরিয়াতে
কোনো খাবার আছে কিনা বা নাই কিনা বা শেষ হয়ে গেছে কিনা, এভাবে নিজেকে করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্লাইন্ডলি কোনো একটা ফলো করা না করাই ভালো আর কি, কারণ ফিড যে খাবে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যে বস্তার গায়ে লিখে দিছে ও ফিড মাছ খাবে, এটা এটা মানে ভাবার কোনো কারণ নাই। এটা কারণ ফিড, হ্যাঁ বস্তার গায়ে এটাও হতে পারে, বাট এটা সবকিছু যদি ঠিক থাকে এটা হতে পারে, বা একটা চেয়ে বেশিও খেতে পারে, এটা চেয়ে কমও খেতে পারে। হ্যাঁ, ফিডের এটা মনে রাখবেন সবসময়। চিংড়ির ক্ষেত্রে যেটা হয় এক্সেস ফিডিং, ওভার ফিডিং এবং লো ফিডিং। আপনি যদি মাছকে চিংড়িতে বেশি খাবার দেন, আবার যদি কম খাবারও দেন, দুটাই ক্ষতি করে। অর্থাৎ দুইটাই কিন্তু আপনার চিংড়ির খাবার তার টেন্ডেন্সিটা কমায় দেয়। কম খাবার দিলেও সে খাবার টেন্ডেন্সি কমে যাবে, আবার বেশি খাবার দিলেও তার খাবারের টেন্ডেন্সি কমে যাবে। ওই জন্য ফিডের অ্যাডজাস্টমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আপনি ভিটামিন মিনারেলস গুলো স্টকিং এর 40 ডেজ এর পর ইউজ করবেন, ফিডের সাথে মিক্স করবেন ভালো মিনারেলস। তবে বাংলাদেশে আমি দেখছি যে মিনারেলস এর যেটা আমি দেখছি সেটা হলো যে একটা জিনিস শর্ট থাকে, যে বাংলাদেশে যে মিনারেলস গুলো আছে এগুলোতে ফসফরাস থাকে না, বা থাকলেও ডিক্লেয়ার করে না। আমি জানি না ওরা কি ডিক্লেয়ার করে না, না ফিডের জন্য, না মাছ সাদা মাছের জন্য ভিটামিন আনে বা মিনারেলস আনে, এগুলা চিংড়ির জন্য প্যাকেট করে বিক্রি করে, এটা আল্লাহ জানে। বা এমনও হতে পারে যে আছে কিন্তু ওরা ডিক্লেয়ার করে না, এটা বিজনেস সিক্রেসির কারণে, এরকমও হতে পারে। সুতরাং আমরা জেনে শুনে ইউজ করবেন। হ্যাঁ, আর এগুলো ডেইলি ইউজ করার দরকার নাই, ওই যে ম্যাক্সিমাম 7 সপ্তাহে 3 দিন ইজ এনাফ, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে এরপরে ফিডের সাথে আপনি এই যে ইনাট বললাম, এই যে কি বলে যে ইস্ট, ইনাট ইস্ট, এটা ইউজ করতে পারেন। আর গাট প্রোবায়োটিক্স এগুলো দেবেন। গাট প্রোবায়োটিক্স এগুলো ইন্টারভেলে দিবেন আর কি, এগুলো তো কন্টিনিউয়াসলি দিতে হবে না, ইন্টারভেলে এগুলো দিবেন। তারপরে এখন আরেকটা জিনিস আছে খুব কম দামে, আপনারা দেখতে পারেন, ওই যে ব্ল্যাক সোলজার ফ্লাইস এর অয়েল। ব্ল্যাক সোলজার ফ্লাইস এর অয়েল, এটা আমি দেখছি অনেককে ইউজ করাইছি, ওরা সাদা মাসে বেশ ভালো কাজ করে আমি দেখলাম। এবং চিংড়িতেও অনেককে, কয়েকজনকে আমি বলছি ওরা ইউজ করতেছে, ওরা বলতেছে ভালো। হ্যাঁ, ব্ল্যাক সোলজার ফ্লাইস অয়েল এটা পাওয়া যায়, ময়মনসিংহ এ আছে, দামও খুব কম, মনে হয় 1 লিটার 180 টাকা সম্ভবত। এগুলো এই ফিড সাপ্লিমেন্ট বা এই টাইপের প্রিবায়োটিক্স গুলো আপনি ইউজ করতে পারেন। ইনার ইস্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিটা গ্লুকান, এটা মাছের জন্য খুবই দরকার। বিটা গ্লুকানটা ওইটা আপনি, এগুলো সবগুলো প্রিবায়োটিক্স, এগুলো আপনি দিতে পারেন। এরপরে আর যেটা করবেন মাস্ট, প্রতি মাসে যদি আপনি 15 দিনে ইয়ার প্রোবায়োটিক্স তো দিবেন, ওয়াটার প্রোবায়োটিক্স তো দিবেন, ওইটাই যেটা শিডিউল ডোজ, এটা মনে হয় বলি নেই, সেটা হলো যে শিডিউল ডোজটা হলো প্রোবায়োটিক, এটা বানায় যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছি, এই এখানে যেটা আছে অলরেডি স্ক্রিনে যেটা আছে ওইটা জাস্ট 0.5 ppm। আমরা এটা আগে ফানি রেডি করার সময় দিছি হলো 1.5 ppm। হ্যাঁ, এইটা অর্থাৎ রাইস ব্র্যান্ডটা, এটা আমি 1 মিটার ডেপথের জন্য হিসাব করা, যদি আপনার পুকুরের যদি 1.5 মিটার ডেপথ হয় তাহলে এটা আরো বেড়ে যাবে। আর কালচার চলাকালীন যেটা আপনি দিবেন সেটা হলো 0.5 ppm। 0.5 ppm মানে হচ্ছে আপনার প্রতি একরে 2 কেজি, প্রতি একরে 2 কেজি। 1 কেজি রাইস ব্রানের জন্য আপনার প্রোবায়োটিক্স লাগে 10 গ্রাম, শুধু 1 একরে 10 গ্রাম, অনলি 10 গ্রাম। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্টটা কিরকম, যে আপনার পানির টার্বিডিটিটা আপনাকে দেখতে হবে, ট্রান্সপারেন্সিটা কিরকম। মনে করেন আপনার স্ট্যান্ডার্ড ট্রান্সপারেন্সি রাখতে হবে আপনাকে 30 থেকে 40 সেন্টিমিটার। ধরেন 30 থেকে 40 সেন্টিমিটারের ট্রান্সপারেন্সি বেড়ে, অর্থাৎ এটা বেড়ে আরো বেড়ে গেল যে মনে করেন এটা চলে গেছে 40 আর 50 সেন্টি বা 35 বা 45 সেন্টিতে চলে গেল, সেক্ষেত্রে আপনি রাইস ব্র্যান্ডটা সপ্তাহে 2 বার 3 দিন ইন্টারভেলে সপ্তাহে 2 বার দিবেন। ওই যে 1 একরের জন্য 2 কেজি রাইস ব্র্যান্ড, 10 ml প্রোবায়োটিক্স, তারপর সুডাও সেম রেশিওতে 20% সুডা, এইভাবে যেভাবে আগেরটা দেওয়া আছে ওভাবে ইউজ করবেন। আর যদি ট্রান্সপারেন্সি বেড়ে যায়, মনে করেন এটা হয়ে যাচ্ছে ধরেন 25 থেকে 30 সেন্টিমিটার,
তখন আপনি একবার ইউজ করলেন। এগুলো আপনার প্র্যাকটিক্যাল ইয়ার থেকে অ্যাডজাস্ট করতে হবে। দেখে দেখে এগুলা কোনো মানে ইয়ার কোনো রুলস নাই, পার্টিকুলার কোনো রুলস নাই যে আমি আজকে এটা, কালকে এটা, পরশু এটা করবো, এক সপ্তাহ পরে এটা করবো। কিছু জিনিস আছে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে থাকে, আর কিছু জিনিস আছে আপনাকে পুকুরের পাড়ে ঘুরে ঘুরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন। এটা একটা গেল। আর একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পুকুরের ইয়ারটা বেড়ে যায় অনেক সময় বিভিন্ন কারণে। যদি কোনো কারণে বেড়ে যায়, ধরেন আপনার ফানির কালারটা অসম্ভব, আপনি ফলো করতেছেন বাট ফানির কালারটা খুব বেশি বেড়ে গেল, যদি এই কারণে যদি ফানির কালারটা বেড়ে যায়, তখন আপনি ফার্মেন্টেড রাইস ব্রান ইউজ করাটা বন্ধ রাখবেন দিনের বেলা। রাত্রিবেলা 7টা 8টার দিকে আপনি পুকুরে ধরেন একরে 50 থেকে 60 গ্রাম, বা এটা অবশ্যই প্রোবায়োটিক্সের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ওইটা এগুলো হচ্ছে এমার্জেন্সি কেসে 50 থেকে 60 গ্রাম করে ডেইলি কয়েকদিন দিবেন, দেখবেন যে এটা কন্ট্রোলে চলে আসবে। তো আপনি যেটা সবসময় ইয়া করবেন যে পিএইচ অ্যালকালিনিটি গুলো সবসময় মেজার করতে হবে, মাপতে হবে, রেকর্ড রাখতে হবে, এবং খেয়াল করবেন পিএইচ আপনার পুকুরের পিএইচ কত আছে পানির, এটা বড় ইস্যু না। সবচেয়ে বড় ইস্যু হলো পিএইচ বা অ্যালকালিনিটি এগুলো ফ্লাকচুয়েট করে কিনা। ধরেন আপনার পুকুরের পিএইচ 8 আছে, যদি এটা সকাল বিকাল ধরেন 7.9 হলো বা 8.1 হলো, ইজ ওকে। ধরেন আপনার 7.5 আছে, সকাল বিকাল যদি 7.4 হয়, 7.6 হয়, ইজ ওকে। কিন্তু যদি আপনার সকালে 7.5, বিকালে 8.5, বিকালে 8, এটা খুবই খারাপ, এটা হওয়া যাবে না। এটা অ্যালকালিনিটির ক্ষেত্রে যেমন মনে করেন অ্যালকালিনিটি আপনার 80 আছে, 80 সবসময় 80, সকাল বিকাল 80, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি সকালে 80 বিকালে 130 হয়, এটা প্রবলেম। তো মনে করবেন যে ফ্লাকচুয়েশন, এটা সব ক্ষেত্রে পিএইচ হোক, অ্যালকালিনিটি হোক, তারপরে টেম্পারেচার হোক, এগুলো সবগুলো যদি ফ্লাকচুয়েট করে, তখন মাছ কিন্তু স্ট্রেস হয়ে যায়। এক এক সময় এক এক এনভায়রনমেন্টে থাকে, হয়ে যায় মাছের জন্য, এটা এটা মাছের জন্য প্রবলেম করবে। এই জিনিসগুলা দেখতে হবে। এরপরে আর অবশ্যই মানলি আপনি সয়েলের প্রোবায়োটিক্স, ওয়াটার প্রোবায়োটিক্স দেন, সয়েল প্রোবায়োটিক মাস্ট বি ইউজ করতে হবে মাসে একবার কমপক্ষে, অবস্থা বুঝে। পানিতে ডুব দিয়ে সয়েল গুলো নিবেন, দেখবেন যে কন্ডিশন কিরকম। সয়েল প্রোবায়োটিক্স একবার দিলেন, দেওয়ার পরে কিছুদিন পরে চেক করে দেখলেন ঠিক সয়েল কি অবস্থা। যদি খারাপ মনে হয়, দেখবেন যে আপনাকে সেকেন্ড ডোজও দিতে হইতে পারে। অথবা বেশি খারাপ মনে না হলে, একটু খারাপ মনে হলে নেক্সট মান্থে যখন ডোজিং করবেন তখন একটু বাড়া দিলেন ডোজ। যদি একে করে 1 কেজি দেন, পরবর্তীতে গিয়ে হয়তো 1.5 কেজি দিলেন, বা 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম দিলেন। এইভাবে কন্টিনিউ করবেন। ফিড গুলা ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, যে ওভার ফিডিং বা লেস ফিডিং যাতে না, দুইটাই প্রবলেম। বারবার বলতেছি, দুইটাই প্রবলেম, ওভার ফিডিং এবং লেস ফিডিং। হ্যাঁ, এরপরে এইভাবে কন্টিনিউ করবেন এবং স্যাম্পলিং করবেন মাছের। আর মাছগুলা সবসময় প্রতি একদম কয়েকদিন পর পর না পারলে সপ্তাহে একবার মাস্ট মাছের বডি গুলো চেক করতে হবে, যে মাছের কি অবস্থা, কি আছে। After 10 days, zooplankton, rotifer, copepod, daphne, and the polychaete will grow, will back, will grow. Check the night time. Post stocking management. Post stocking management যেটা আপনাদেরকে আমি বলছিলাম যে তখন এটা কমে যাবে, প্রোবায়োটিক্স ইউজটা কমে যাবে অনেক। তো এক্ষেত্রে আপনার প্রচুর প্রোবায়োটিক্স আপনার সেভ হয়। যেখানে আপনি দেখা যায় যে ওষুধ কোম্পানিগুলো আপনাকে বলে একর 100 গ্রাম 200 গ্রাম এভাবে দিতে, সেক্ষেত্রে আপনি প্রোবায়োটিক দিচ্ছেন মাত্র আপনার 20 গ্রাম বা 20 ml করে সপ্তাহে। হ্যাঁ, 4 সপ্তাহ যদি দেন তাহলে 80 গ্রাম 4 সপ্তাহ হলে 80 গ্রাম 80 গ্রাম হলে, তো এটা অবশ্যই আপনার যেখানে যারা যদি যে কেউ যদি বলে যে 100 গ্রাম, তার চেয়ে মিনিমাম 20 গ্রাম কম আছে, যারা 200 গ্রাম বলে তার চেয়ে 120 গ্রাম কম আছে। তো এটা বড় কথা না, এই বড় কথা হলো যে আপনার ম্যানেজমেন্টটা ওয়েল ম্যানেজমেন্ট হয়। আপনি যদি একসাথে অনেকগুলো দিয়ে দেন, এটা যেটা প্রবলেম হয়, ধরেন আপনি একসাথেই 200 গ্রাম দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার প্লাঙ্কটন, যে পুকুরে যে প্লাঙ্কটন থাকে, প্লাঙ্কটন গুলো কিন্তু বটমে চলে যাবে। হ্যাঁ, বটমে চলে গিয়ে এই প্লাঙ্কটন গুলা বটমে ফসার পরে, যদি আপনি সয়েল প্রোবায়োটিক্স না দেন, বটমে যাওয়ার পরে আবার এগুলা ব্যাক করবে পানিতে। দেখবেন যে কিছুদিন পরে আবার মানে ইয়া
আবার ব্লুম হবে আপনার পানিতে। অর্থাৎ এটা তখন দেখবেন যে আমি প্রোবায়োটিক্স ইউজ করলাম কিন্তু দেখা যায় যে কমতেছে না কালার। অনেকে বলে যে প্রোবায়োটিক্স ইউজ করছি, ইউজ করার পরে তো পানির কালার, এটা আসলে ব্যাক করে আবার, হ্যাঁ, ইয়েতে। তো ওই জন্য আপনি স্লোলি ইউজ করবেন, কম ইউজ করবেন, কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজ করবেন। তো দেখবেন যে সবকিছু কন্ট্রোলের মধ্যে থাকে, একটা ব্যালেন্সিং এর মধ্যে থাকবে। তখন এরপরে আপনি গিয়ে ওই সয়েল প্রোবায়োটিক্সটা দেবেন, তখন আপনার এই প্রবলেম গুলো হবে না। কিন্তু এর মধ্যে যদি আপনি কোন রকমের ডিসইনফেক্টেন্ট এটা ওইটা দেন, তখন আপনার পন্ডের টোটাল ডিনামিক্স নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পুকুর ইমব্যালেন্স হয়ে যাবে। তখন আপনি নিজেই বুঝবেন না যে আপনি কি করবেন না করবেন, তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। আর আমাদের দেশে আরেকটা জিনিস আমি দেখলাম, যে এটা আমি বলি আপনাদেরকে, যে এই যে দাড়ি কাটা মুছ কাটা, হ্যাঁ, দাড়ি কাটা হয়, পা কাটে যায়, গিল নষ্ট হয়, গিলের মধ্যে প্রবলেম হয়, এগুলা মোস্টলি বাংলাদেশে বেশি হয়, বাংলাদেশে খুব বেশি, বিশেষ করে গলদার ক্ষেত্রে দাড়ি কাটা। এটা মেইন কারণ হলো আপনার বটমটা ফসা, পুকুরের তলাটা পচা, এবং এই ফসার মধ্যে আপনি আবার এই এই মাসে ইস্ট দিয়ে এগুলারা আরো ফসান। ইস্ট আপনি যদি কন্ট্রোল করে ইউজ করতে পারেন, 1 টাইম 2 টাইম এট দ্য বিগিনিং, শুরুতে একবার, সর্বোচ্চ একবার 2 বার ইজ ওকে। কিন্তু আপনি যদি এখানে শিডিউলি ইউজ করেন, এটা কিন্তু আপনার ক্ষতি করবে মাস্ট। যার জন্য বাংলাদেশের মধ্যে দেখা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম ফুকুরিয়াতে, ম্যাক্সিমাম গলদার ফার্মে, বিশেষ করে যেহেতু গলদা সবসময় বটমে থাকে, সয়েল অ্যাটাচমেন্ট বেশি ওদের, ওই জন্য গলদাতে এটা বেশি দেখা যায়। এরপরে বাগদাতে দেখা যাবে, আর বেনামিতে কম দেখা যাবে, যেহেতু বানামি ওইভাবে বটমে থাকে না, ওয়াটার কলামেও থাকে, বটমেও থাকে, সব জায়গাতে থাকে। কিন্তু গলদা সবচেয়ে বেশি বটমে থাকে গলদা, এরপরে বাগদা। ওই জন্য গলদাতে বেশি দেখা যায়, বাগদাতে একটু কম দেখা যায়, আর বেনামিতে হয়তো আরো কম দেখা যায়। তো এনিওয়ে, আপনার পুকুরের তলা কিন্তু ফসাইতে পারবেন না, পুকুরের তলা একদম ক্লিন থাকতে হবে, খুবই ভালো থাকতে হবে। কিন্তু এর মধ্যে যদি আপনি এগুলার বাইরে, প্রোবায়োটিক্স এর বাইরে যদি প্রোবায়োটিক্স, মিনারেলস, ভিটামিনস, এগুলা আপনার ফার্মিং এর জন্য এনাফ। এনাফ সুন দিবেন লাগলে, সুন হচ্ছে প্রয়োজনে, সব সময় না। যদি যেমন দেখা যায় যে আমাদের দেশে আমরা শুনি যে বল কি মাসিক পরিচর্যা বলে, আর বলি ইয়ার পরিচর্যা কি দেয়, আজকে সুন দিছে, কালকে প্রোবায়োটিক্স দিছে, পরের দিন বিকেসি দিছে। হ্যাঁ, এইগুলা কি 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 ননসেন্স, কতগুলা কাজ যে করে, এটা বুঝি না, এগুলা লজিক কি? হ্যাঁ, যে সুন দেয়, সুন কেন দিবেন? সুন যদি আপনার পিএইচ, সুন কেন দেয়? সুন দেয় হলো পিএইচটাকে কন্ট্রোলে রাখার জন্য। যদি আপনার পিএইচ যদি ডাউন হয়, বা ডাউন, বেসিক্যালি পিএইচ যদি ডাউন থাকে, তখন এটাকে রেস্ট করার জন্য সুন দেওয়া হয়। তো আপনার পিএইচ যদি 7.7 থাকে বা রেঞ্জের মধ্যে থাকে, কেন আপনি সুন দিবেন? দরকার নাই। অ্যালকালিনিটি যদি ঠিক থাকে, দরকার নাই। আর যদি মিনারেলস ঠিক থাকে, মিনারেলস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, মিনারেলস তো দরকার না হলেও মিনারেলস খাওয়াইতে হবে, কারণ কিছু কিছু মিনারেলস, লিমিটেড মিনারেলস আছে যেগুলা মাছ নিতে পারে না, এগুলাকে ফিডের মাধ্যমে মাছের বডিতে দিতে হয়। ওই জন্য এটা দরকার আছে। অর্থাৎ আপনি যে কাজটা করেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আমি কেন করতেছি। মুখস্থ করবেন না, মুখস্থ করতে গেলে আপনার লস হবে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, বিভিন্ন প্রবলেমও তৈরি হবে। এরপরে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এটা খুবই ইম্পর্টেন্ট কাজ, যদি করা যায়। এটা সবার পক্ষে করা সম্ভব না। ধরেন আপনি ফার্মিং করেন, যদি আপনি রিজার্ভার থাকে আপনার, রিজার্ভারের মধ্যে পানি রাখবেন। পানি রাখার মধ্যে প্রতিদিন যদি সম্ভব হয়, জাস্ট 1% পানি, আপনার যে টোটাল পানি আছে তার 1% পানি আপনি যদি অ্যাড করতে পারেন প্রতিদিন রাত্রে, 1% or 1 সেন্টিমিটার, হ্যাঁ, যে কোনো একটা ইয়াতে যদি আপনি একদম 1% না হোক, তার মিনিমাম 1 সেন্টিমিটার যদি আপনি পানি করতে পারেন, অ্যাড করতে পারেন, এটা আপনার পানির কোয়ালিটিটা অনেক ভালো রাখবে। এগুলো তো বলেই ফেলছি। তার আর ফিড, এটা তো ফিডিং শর্ট, পিএল সিলেকশনটা পরে বলবো। আর আরেকটা দেখাই আপনাদেরকে আমি, বিশেষ করে এখন যারা শীতকালে যারা ফার্মিং করেন, শীতকালে অনেকে
স্টক করতেছে এখন, বিশেষ করে বেনামিটা এই দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, বেনামিটা দেখা হ্যাঁ, যাচ্ছে স্যার। বেনামিটা হচ্ছে এটাই যে টেম্পারেচার আসলে কত হয় জানি না, আমার এক্সপিরিয়েন্স নাই বাংলাদেশ সম্পর্কে। তবে আমি এটা জানি যে বেনামি 50 ডিগ্রি সেলসিয়াসে এদের এরা এক্স্যাক্টলি এখানে অবশ্য লেখা আছে দ্যাট এক্স্যাক্টলি ওভাবে হয় না, এরা ফিড নিবে না, ব্লু হয়ে যাবে, সফট হয়ে যাবে, ফাইনালি মারা যাবে। তারপর 15 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস স্ট্রেস হয়। ওরা এটা 20-এর নিচে আসলে স্ট্রেস হয়ে যায়। 17 পর্যন্ত ওরা 17 থেকে 20-এর ভিতর কিন্তু ওরা ফিড খুবই খুবই কম খাবে, খুবই কম খাবে 17 থেকে 20-এর ভিতরে। 20-এর উপরে গেলে কিছু ফিড খায়। হ্যাঁ, আর 23 থেকে 30 ভালো, আর 30-এর উপরে গেলে এটা স্ট্রেস হয়। টেম্পারেচার যদি 30-এর উপরে গেলে স্ট্রেস হয়। অপটিমাম টেম্পারেচার ফর বেনামি 1 থেকে 12 গ্রাম সাইজ 30 ডিগ্রি, আর বেনামি লেস দেন 12 সাইজ হলে এটা 27। যদিও এটা আমাদের দেশে সম্ভব না, তবে শীতকালে আপনারা দেখবেন যে মিনিমাম টেম্পারেচার কত আসে। যদি খুব বেশি কম, এরকম যদি কম হয়ে যায় 17-এর নিচে চলে আসলে আপনাদের প্রবলেম হবে। আমি জানি না বাংলাদেশে আসলে কতটুকু আছে, এবছর হয়তো আমরা খবর নিব যে মিনিমাম টেম্পারেচার কত হয়, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট যে অঞ্চলে বেনামি ফার্মিং হয়। এটা তো উত্তরবঙ্গে তো করা সম্ভবই না, কিন্তু এই ইয়াটা আমাদের এক্সপেরিয়েন্স গুলো আমরা একজনের সাথে শেয়ার করলে, যে পুকুরের রেকর্ড গুলো যদি রাখা হয় যে টেম্পারেচারটা কত মিনিমাম, তাহলে এটা নেক্সট স্টেপ প্ল্যানিং এবছর হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু নেক্সট স্টেপ প্ল্যানিং আপনাদেরকে সাহায্য করবে, যে সবাইকে সাহায্য করবে যে আমরা কোন মাস পর্যন্ত আসলে স্টক করতে পারবো বেনামিটা এবং গলদা তো আপনারা এক্সপেরিয়েন্স, গলদা এদিকে যারা করে টেম্পারেচার সম্ভবত আপ টু 20 পর্যন্ত ঠিক থাকে, ওইটা 20-এর নিচে আসলে ফিট কমে যাবে, এরকম হতে পারে। কিন্তু বেনামিটা আপনারা দেখবেন, যেহেতু বেনামি এখনো দেখছি যে অনেকে স্টকিং করতেছে, তবে এটা আমি জানি, আমি বাইরে যেভাবে কাজ করছি ওখানে দেখছি যে 20-এর নিচে আসলে ফিডিং অনেক কমাই দেয় বেনামিটা। আর 20-এর উপরে থাকলে ফিড খায় কিন্তু কম, কিন্তু এরপরও প্রবলেম হয় না, মানে মাছগুলো টিকে যায়। হ্যাঁ, পরে নেক্সট যখন টেম্পারেচার বাড়ে তখন কিন্তু এটার গ্রোথটা অনেক বেড়ে যায়। আর এটা যদি 17-এর নিচে চলে আসে টেম্পারেচার, দেখেন আপনারা এটা চেক করে দেখবেন 17-এর নিচে যদি আসে যে কি রকম রেসপন্স হয় আর কি। যেহেতু এটা বাংলাদেশে আসলে এত বেশি দিনের ফার্মিং প্র্যাকটিস না বেনামিটা, সুতরাং আমরা আস্তে আস্তে শিখবো বেনামি থেকে আসলে বাংলাদেশে এরা কত টেম্পারেচারে ভালো গ্রোথ আসে বা সার্ভাইভ করা যায়। যদি খুব বেশি প্রবলেম না হয়, 17-এর নিচে যদি না আসে, তাও স্টক করা যাবে এই কারণে যে আমি কোন রকম টিকে রাখলাম মাছকে, এরপরে বাড়লো ফেব্রুয়ারির দিকে, লাস্টের দিকে তো টেম্পারেচার বাড়বে, মিডল থেকে তো টেম্পারেচার বাড়তে থাকবে, তখন আপনি তখন ওই টাইমে একটু ভালো গ্রোথ হবে, জাম্প করবে গ্রোথটা, তখন আর্লি আর আপনি সেল করতে পারবেন, এটা সুবিধা। এই আর কি, মোটামুটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার হ্যান্ড রাইজ করবেন, যার প্রশ্ন থাকবে হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমি ডেকে নিব তারে। জয় সর্দার ভাই, আপনি কথা বলতে পারেন, আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একজন বিমান বাহিনীর সদস্য, সাথে হচ্ছে একজন চাষিও। এবং স্যার লাস্ট ক্লাসে আমি কিছু প্রশ্ন ছিল যেটা আমার পড়ার সুযোগ হয় নাই, অফিসে ছিলাম যে কারণে আর কি। তো স্যার আজকে আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম স্যার, যে আপনি যে টেম্পারেচার নিয়ে যেটা বললেন স্যার, এটা আমরা যেটা ফিল করি পানির ভিতর টেম্পারেচারটা কি নর্মালি স্যার বেশি থাকে, বা আমি যদি পানির গভীরতা যদি কোনোভাবে বেশি থাকে স্যার, সেক্ষেত্রে মানে পানির নিচে 3 ফুট বা 5 ফিটের গভীরতার ক্ষেত্রে পানির উপরের সাথে টেম্পারেচারটা কিরকম ডিফারেন্স থাকে স্যার? কিরকম ডিফারেন্স, সেটা তো সিজন ওয়াইজ ভেরি করবে, এলাকা ওয়াইজ ভেরি করে।
এখন ধরেন উইন্টারে কিন্তু উপরে টেম্পারেচার কম থাকবে এই শীতকালে, আর বটমে নিচের দিকে টেম্পারেচার বেশি থাকবে, আবার গরমকালে গিয়ে উপরে বেশি থাকবে নিচে কম থাকবে। স্যার আপনি যেটা স্যার ওই গত ক্লাসে বলছিলেন স্যার, যে পানি দিয়ে ইয়ার বিষয়টা, এই যে সয়েল প্রোবায়োটিক এর বিষয়টা স্যার, হ্যাঁ, এখানে স্যার আমাদের এখানে সয়েল প্রোবায়োটিক বলতে জিওলাইটটারে আমাদের দেওয়া হয় স্যার। এটা মানে এটা যেটা স্যার, প্রোবায়োটিক্স না, এটাতে কেমিক্যাল। এবং স্যার এটা আমাদের নর্মাল যে আমরা যে দোকানগুলোতে যাই স্যার, হ্যাঁ, আমাদের এলাকাতে যেটা আমরা সয়েল প্রোবায়োটিক হিসেবে বললে তারা সেটাই দেয়। আর যেহেতু আমাদের না, এত বেশি মানে ধারণা নাই স্যার এটা সম্পর্কে, এটা আমরা নতুন শিখতেছি, এতদিন না, শোনাশোনি করবো। জিওলাইট